হ্যালো এভরিওয়ান, মাইসেলফ আলিম অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু দিস বিউটিফুল চ্যানেল বাইনিয়ার। দেখো, আজকে আমরা ক্লাস 11 বায়োলজির যদি কথা বলি, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা হাই ওয়েটেড চ্যাপ্টার সেটা হচ্ছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। চ্যাপ্টারটিকে আমরা কোশ্চেনের মাধ্যমে আলোচনা করব। এবার দেখো, চ্যাপ্টারটাকে মোস্ট ইম্পর্টেন্ট কেন বলছি তার কারণ হচ্ছে, দেখবে চ্যাপ্টারটা ক্লাস 11th বায়োলজি এনসিইআরটি যদি আমরা খুলি, দেখবো চ্যাপ্টারটা খুব ছোট, তাই তো? চ্যাপ্টারটা খুব ছোট, কম পেজের মধ্যে দেওয়া আছে, কিন্তু এখান থেকে কোশ্চেন প্রতি বছর 4 থেকে 5টা কোশ্চেন আসে। কথা হয়ে গেছে। কোনো সময় 5টা 6টাও এসেছে, কিন্তু যদি আমি সব থেকে কম ধরি 3 থেকে 4টা কোশ্চেন কিন্তু আসবে। ছোট চ্যাপ্টার কোশ্চেন অনেক বেশি আসে, তার জন্য এটা ইম্পর্টেন্ট। এবার দেখো, এই চ্যাপ্টারটিকে আমরা কি করব, কোশ্চেনের মাধ্যমে আলোচনা করব পুরো সমস্ত টপিকগুলো। অ্যাকচুয়াল কি, সেল সাইকেল সেল ডিভিশনের 3টে টপিক আছে। একটা হচ্ছে তোমার সেল সাইকেলের ইন্টারফেজ, তারপর মাইটোসিস, তারপর মিওসিস, তাই তো? এই 3টে মেইন টপিক, সেল সাইকেল, মাইটোসিস, মিওসিস, এই 3টেকে আমরা কি করব, 3টে ধাপে বা 3টে ভিডিওতে কমপ্লিট করব, কোশ্চেনের মাধ্যমে পুরোপুরি আলোচনা করব। বোঝা গেছে? তার কারণ এখানে দেখো, এখানে খুব চ্যাপ্টার কনসেপচুয়াল, কিন্তু খুব বেশি ডিপে যাওয়ার দরকার নেই। তার কারণ কি, দেখো, যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, 24, 25, 26 যদি দেখো, কোশ্চেন কিন্তু খুব একটা এনসিইআরটির বাইরে থেকে আসে না, পুরোপুরি এনসিইআরটি বেসডই কোশ্চেন আসে। তাহলে আমরা কি করব, ভালো করে ওই চ্যাপ্টারে এনসিইআরটিটাকে চ্যাপ্টারটিকে দখলে আনবো আমরা, শুধুমাত্র এনসিইআরটি। কথা বোঝা গেছে? কারণ এনসিইআরটি দেখবে, যদি এনসিইআরটিটাকে খুব ভালো করে দখলে নিয়ে নাও, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমার দ্বারা হয়ে যাবে। তাহলে দেখো, আজকে আমরা কি বললাম, যে কোশ্চেনের মাধ্যমে টপিক আলোচনা করব। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখো, খুব সহজ কোশ্চেন 2024 এসেছিল। সেটা হচ্ছে, বলছে ফলোইং আর দ্য স্টেজেস অফ সেল ডিভিশন। কি? গ্যাপ 2 ফেজ, বি এতে দেওয়া আছে সাইটোকাইনেসিস, সি এ দেওয়া আছে সিনথেসিস ফেজ, ডি এ ক্যারিওকাইনেসিস, আর ই এ আছে গ্যাপ 1 ফেজ। এই যে ফেজগুলো, এগুলোকে কারেক্ট সিকোয়েন্সে সাজাতে বলেছে, তাই তো? কারেক্ট অর্ডারে বা কারেক্ট সিকোয়েন্সে সাজাতে বলেছে। অপশন ছিল, অপশন আমি দিইনি, তার কারণে আমি বোঝাবো জিনিসটা। দেখো, তাহলে এরকম কোশ্চেন আসে। তাহলে এই কোশ্চেনটার জন্য আমরা কি করবো, একটু সেল সাইকেল সম্বন্ধে আলোচনা করব, একটু সেল সাইকেল সম্বন্ধে বলবো। সেল সাইকেল কি জিনিসটা দেখো, কোশ্চেন এক সাইডে থাক। দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। চ্যাপ্টারের নাম কি, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। যদি একদম সহজ ভাষায় বলি, সেল ডিভিশন মানে কি? সেল ডিভিশন মানে হলো একটা সেল থেকে দুটো সেল তৈরি হবে। কথা হয়ে গেছে? একটা সেল থেকে দুটো সেল তৈরি হবে। এবার এই যে একটা সেল থেকে দুটো সেল তৈরি হচ্ছে ডিভিশনের মাধ্যমে, তাহলে এর জন্য প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতিটা কি না, একটা সেল থেকে দুটো সেল তৈরি হচ্ছে, তার মানে আমি যদি এইভাবে দেখাই, একটু দেখো, এ হচ্ছে আমার একটা সেল, হচ্ছে এতে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ থাকবে, এর সঙ্গে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলগি বডি আছে, তাই তো? মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম ইত্যাদি সেল অর্গানেল থাকবে। তাহলে এই একটা কোষ কি করবে, ডিভিশনের মাধ্যমে দুটো কোষ তৈরি করবে, তাই তো? সেল ডিভিশন মানে এটাই, যে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে। এবার এখানে দেখো, তাহলে এটাকে আমরা বলবো প্যারেন্ট সেল, এগুলোকে বলবো ডটার সেল। এবার দেখো, এই সেলের মধ্যে নিউক্লিয়াস একটা আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা, গলগি বডি একটা, মাইটোকন্ড্রিয়া একটা। আমি বলছি যে এই সেল থেকে দুটো সেল তৈরি হতে গেলে এর মধ্যেও কি একটা নিউক্লিয়াস দরকার, তাই তো? এর মধ্যেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর মধ্যেও গলগি বডি, এর মধ্যেও মাইটোকন্ড্রিয়া থাকবে, আর এর মধ্যেও সেম জিনিস, নিউক্লিয়াস আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া। তার মানে হচ্ছে, আমি যেটা বোঝাতে চাইছি, যে এই সেলে যা যা কিছু আছে সমস্ত কিছু এর মধ্যেও থাকতে হবে, কথা বোঝা গেছে? সেল ডিভিশন মানে, যদি সহজ ভাষায় বলি, একটা সেল থেকে দুটো সেল তৈরি হবে, সেটা সেল ডিভিশন। এবার দেখো, তা সেল ডিভিশনের দরুন এই কোষে প্যারেন্ট সেলে যা কিছু আছে, দুটো ডটার সেলই তাই থাকতে হবে। এখানে একটা নিউক্লিয়াস, তাহলে একেও একটা নিউক্লিয়াস দিতে হবে, এই একটা মাইটোকন্ড্রিয়া আছে, তাহলে একেও একটা মাইটোকন্ড্রিয়া দিতে হবে, তার মানে এমনটা তো নয় যে একটা মাইটোকন্ড্রিয়া আছে, ভেঙে দিলাম মাঝ থেকে, একে অর্ধেক দিয়ে দিলাম, এমনটা নয়। তাহলে কি করতে হবে, একটা সেল থেকে দুটো সেল তৈরি করতে গেলে প্রথমে এই সেলের মধ্যে যা কিছু ম্যাটেরিয়াল আছে, সমস্ত কিছুকে ডবল করতে হবে। একটা নিউক্লিয়াস আছে, দুটো নিউক্লিয়াস করতে হবে, তাই তো? নিউক্লিয়াসের ডুপ্লিকেশন করতে হবে। একটা মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়ার সিনথেসিস বা ডুপ্লিকেশনের মাধ্যমে দুটো মাইটোকন্ড্রিয়া তৈরি করতে হবে।
একটা ক্লোরোপ্লাস্ট আছে, দুটো ক্লোরোপ্লাস্ট তৈরি করতে হবে, কথা বোঝা গেছে? একটা সেল থেকে দুটো সেল তৈরি করতে হবে। তাহলে প্রথমে এই সেলের মধ্যে যা মেটেরিয়াল আছে সমস্ত মেটেরিয়ালের ডুপ্লিকেশন করতে হবে, ডবল করব, তারপর দুভাগে ভাগ করে দেবো। এই হচ্ছে সেল ডিভিশন। সেল ডিভিশন কি? একটা সেল থেকে দুটো সেল, একটা সেল থেকে দুটো সেল, এই সেলে যা কিছু আছে সমস্ত কিছু ডবল করব, দুটো সমান ভাগে ভাগ করে দেবো, কথা বোঝা গেছে? এই হচ্ছে সেল ডিভিশন। এবার এই সমস্ত ঘটনাকে, এই যে সমস্ত কিছু ডুপ্লিকেশন হচ্ছে, দুটো ভাগে ভাগ করছি, এই সমস্ত ঘটনাকে একসাথে বলা হয় সেল সাইকেল। কি বলে? সেল সাইকেল। তাহলে আমি বলতে পারি যে সেল সাইকেলের মধ্যে দুটো জিনিস আছে, দুটো ফেজ আছে। একটা হচ্ছে প্রিপারেশন ফেজ, প্রিপারেশন ফেজের দরুন কি হবে বলো? সেলের সমস্ত মেটেরিয়ালের ডুপ্লিকেশন হবে, তাহলে এটাকে আমরা বলবো প্রিপারেশন ফেজ। এরপর এই যে দুটো সমান ভাগে ভাগ করে দিচ্ছি, এটাকে বলবো ডিভিশন ফেজ। বোঝা গেছে? তাহলে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হচ্ছে, প্রথমে কোষের সমস্ত মেটেরিয়াল ডবল হবে, দুভাগে ভাগ হবে, সমস্ত মেটেরিয়াল ডবল হবে, দুভাগে ভাগ হবে, কথা বোঝা গেছে? এই পুরো ঘটনাটাকে আমরা কি বলি? সেল সাইকেল। কি বলবো? সেল সাইকেল। তাহলে সেল সাইকেলে দুটো জিনিস আছে, দুটো ফেজ আছে। এইটাকে, এই যে ডুপ্লিকেশন করছে, এটাকে আমরা বলবো প্রিপারেশন ফেজ। বলো কি বলবো? প্রিপারেশন ফেজ। প্রিপারেশন ফেজ, প্রিপারেশন ফেজে কি হচ্ছে? সেলের সমস্ত মেটেরিয়ালের ডুপ্লিকেশন হবে, সেলের সমস্ত মেটেরিয়ালের ডুপ্লিকেশন হবে। আর এইখানে কি করছি আমরা? দুটো সমান ভাগে ভাগ করে দিচ্ছি, এটাকে আমরা বলতে পারি ডিভিশন ফেজ, তাই তো? এটাকে আমরা বলে দেবো ডিভিশন ফেজ। বোঝা গেছে? তাহলে সেল সাইকেলে আমরা বললাম যে দুটো ফেজ আছে, প্রিপারেশন হবে, তারপর ডিভিশন, প্রিপারেশন ডিভিশন। প্রিপারেশনের দরুন সমস্ত মেটেরিয়াল ডাবল হবে, ডিভিশনের দরুন দুটো সমান ভাগে ভাগ হয়ে যায়, কথা বোঝা গেছে? এবার এই প্রিপারেশন ফেজকে বলা হয় ইন্টারফেজ। কি বলে? বলো, ইন্টারফেজ। আর এই ডিভিশনকে বলা হয় মাইটোটিক অর এম ফেজ। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের সেল সাইকেল। তাহলে বললাম যে সেল সাইকেলে কি হবে? দুটো ফেজ আছে, সেল সাইকেলে দুটো ফেজ আছে, একটা হচ্ছে প্রিপারেশন ফেজ অর ইন্টারফেজ, যার দরুন সেলের মেটেরিয়াল ডুপ্লিকেশন হবে, তারপর দুটো সমান ভাগে ভাগ হবে, যেটাকে ডিভিশন ফেজ বলছি বা এম ফেজ। বুঝা গেছে? এবার দেখো সেল সাইকেলের টোটাল যে ডিউরেশন, মানে একটা সেল সাইকেলে যে সময় লাগে, একটা সেল সাইকেলে যে টোটাল সময় লাগে, তার 95%-এরও বেশি সময় কোষ কিন্তু এই প্রিপারেশন ফেজে থাকে, ইন্টারফেজে থাকে। একটা সেল সাইকেলের যে টোটাল টাইম লাগে, তার 95%-এরও বেশি সময় ধরে সেল কোথায় থাকে? প্রিপারেশন ফেজে বা ইন্টারফেজে। মাত্র 5% কোথায় থাকবে? এই ডিভিশন ফেজে। এই ডিভিশন ফেজে যে কোনো জিনিসের ক্ষেত্রে মনে রাখবে প্রিপারেশনের ধরুন টাইম বেশি লাগে, প্রিপারেশনের ধরুন টাইম বেশি লাগে। যেমন সাপোজ ধরো নিট পরীক্ষা 3 ঘন্টা 20 মিনিট বা 3 ঘন্টার পরীক্ষা, তার জন্য প্রিপারেশন নিতে হয় কতদিন ধরে বলো? 1 বছর, কাউকে 2 বছর, 3 বছর প্রিপারেশন নিতে হয়। তাহলে প্রিপারেশন ফেজটা কি হয়? লম্বা হয়। প্রিপারেশন ফেজটা লম্বা হয়, ডিভিশন ফেজটা ছোট হয়। বুঝা গেছে? এই হচ্ছে সেল সাইকেল। এবার এটাকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। এতটা বোঝা গেছে? তাহলে এই হচ্ছে সেল সাইকেল। তাহলে সেল সাইকেলে কি হবে বলো? এক ডিভিশন হবে, একটা সেল থেকে দুটো সেল। এই ডিভিশনের দরুন প্রথমে প্রিপারেশন হবে, সেলের সমস্ত মেটেরিয়াল ডুপ্লিকেশন হবে, দুটো সমান ভাগে ভাগ হবে, দুটো সমান ভাগে ভাগ হবে। এতটা দেখো। এরপর দেখো আরেকটা কথা কি মনে রাখবো, যে সেল সাইকেলের যে টোটাল ডিউরেশন, তার 95%-এরও বেশি সময় ধরে সেল কোথায় থাকবে? ইন্টারফেজ দশায়। কোথায় থাকবে? ইন্টারফেজ দশায়। এনসাইডে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমাদের হিউম্যান সেলের ক্ষেত্রে সেল সাইকেলের সময়কাল কত? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সেল থাকে কোথায়? ইন্টারফেজে। মাত্র 1 ঘন্টা থাকে কোথায়? এম ফেজে বা ডিভিশন ফেজে। বুঝা গেছে? তাহলে সেল সাইকেলের দুটো ডিউরেশন দেওয়া আছে, একটা হিউম্যান সেলের ক্ষেত্রে 24 আওয়ার, ইন্টারফেজে থাকে 23 আওয়ার, এম ফেজে থাকে মাত্র 1 আওয়ার। আর একটা দেওয়া আছে ইস্টের, সেটা হচ্ছে ইস্টের সেল সাইকেলের টাইম কত, ডিউরেশন কত? 90 মিনিটস। কত? 90 মিনিটস। আরেকটা মনে রেখে দেবো এক্সট্রা, সেটা হচ্ছে ইকোলাই। ইকোলাই কত? 20 মিনিটস, 18 to 20 মিনিটস। কথা বোঝা গেছে? দেখো তাহলে আমরা এই সেল সাইকেলকে দুটো ভাগে ভাগ করতে পারি, সেল সাইকেলকে দুটো ফেজে ভাগ করবো। একটাকে আমরা বলবো, বলো, প্রিপারেশন ফেজ। কি বলবো? প্রিপারেশন ফেজ অর ইন্টারফেজ। প্রিপারেশন ফেজ অর ইন্টারফেজ। আরেকটাকে আমরা কি বলছি? ডিভিশন ফেজ অর মাইটোটিক ফেজ অর এম ফেজ। তাহলে এখানে প্রিপারেশন হবে, এখানে ডিভিশন হবে, এখানে প্রিপারেশন হবে, এখানে ডিভিশন হবে। হয়েছে? এবার এই ইন্টারফেজকে আরো তিনটে ভাগে আমরা ভাগ করি, তিনটে দশা। একটা হচ্ছে G1 অর এটাকেই বলা হয় গ্যাপ 1। আরেকটা হচ্ছে এস ফেজ অর এটাকে বলা হয় সিনথেসিস ফেজ। আচ্ছা, আরেকটা হচ্ছে G2 অর এটাকে বলা হয় গ্যাপ 2। বুঝা গেছে? তাহলে প্রিপারেশনকে আবার তিনটা ভাগে ভাগ করেছি, G1 অর গ্যাপ 1, এস অর সিনথেসিস ফেজ, G2 অর গ্যাপ 2 ফেজ। বুঝা গেছে? হয়ে গেছে? ইন্টারফেজে সমস্ত মেটেরিয়াল ডুপ্লিকেশন হবে, সমস্ত মেটেরিয়াল ডাবল হবে, এম ফেজে দুভাগে ভাগ হয়ে যাবে।
ইন্টারফেজের সমস্ত মেটেরিয়াল ডুপ্লিকেশন হবে, এম ফেজে দুভাগে ভাগ হয়ে যাবে। এবার যখন দুভাগে ভাগ হবে, প্রথমে নিউক্লিয়াস ডিভিশন হবে, প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হবে, নিউক্লিয়াসের ভাগ হবে, তারপরে সাইটোপ্লাজমের ভাগ হবে। ওই নিউক্লিয়াসের ভাগটাকে আমরা, নিউক্লিয়াসের বিভাজনটাকে বলি বলো ক্যারিওকাইনেসিস। কি বলবো? ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন শব্দ অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাই নিউক্লিয়াসের প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হবে, যেটাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। তারপর সাইটোপ্লাজম দুভাগে ভাগ হবে, সেটাকে আমরা নাম দেবো সাইটোকাইনেসিস। তাহলে এই হলো আমাদের সেল সাইকেল, এই হলো আমাদের সেল সাইকেল হয়েছে। এরপরে আমরা এগুলোও দেখবো যে জি1-এ কি কি হয়। আমরা বললাম কি ইন্টারফেজে সেলের সমস্ত মেটেরিয়ালের ডুপ্লিকেশন হবে, সমস্ত মেটেরিয়ালের ডুপ্লিকেশন হবে। এবার জি1-এ কার কার ডুপ্লিকেশন হচ্ছে, কার কার সিনথেসিস হচ্ছে সেটা দেখবো, এসে কার হচ্ছে, জি2-র কার হচ্ছে, এগুলো আমরা দেখবো হয়েছে। তাহলে এই কোশ্চেনের জন্য আপাতত এতটুকু আমাদের দরকার। দেখো এবার যদি আমরা কোশ্চেনটার দিকে তাকাই, কোশ্চেনে কি বলেছে, ফলোইং আর দ্য স্টেজেস অফ সেল ডিভিশন। সেল ডিভিশনের পরপর স্টেজ কোনগুলো হবে, কারেক্ট অর্ডার বা কারেক্ট সিকোয়েন্সে সাজাতে বলেছে। গ্যাপ টু ফেজ মানে জি2 ফেজ, তাই তো, গ্যাপ টু জি2, সাইটোকাইনেসিস, তারপর আসছে সিনথেসিস ফেজ যেটাকে আমরা এস ফেজ বলছি, ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের ডিভিশন, আর গ্যাপ 1টাকে জি1 বলছি। তাহলে সাজাও, প্রথমে কি হবে বলো, প্রথমে ইন্টারফেজ, তারপরে এম ফেজ। এবার ইন্টারফেজের ধরুন দেখো, তাহলে সেল সাইকেলের যদি কারেক্ট অর্ডারের কথা বলা হয়, সেল সাইকেল, এবার নিজেরা বলবে সেল সাইকেলের কারেক্ট অর্ডার বা কারেক্ট সিকোয়েন্স সেটা কি হবে, প্রথমে জি1, প্রথমে জি1, তারপর এস, তারপর জি2, তারপর এম আসবে। তাহলে এখানে ইন্টারফেজ হয়ে গেছে জি1 এস জি2, এখানে ইন্টারফেজ হয়ে গেছে জি1 এস জি2, এরপরে আসবে এম ফেজ। এবার এম ফেজে প্রথমে হবে ক্যারিওকাইনেসিস, তারপরে হবে সাইটোকাইনেসিস। তাহলে এই হবে আমাদের সেল সাইকেলের কারেক্ট সিকোয়েন্স আর কারেক্ট অর্ডার, বুঝে গেছে? তাহলে এই কোশ্চেনের জন্য আপাতত এইটুকু দরকার ছিল। এরপর আমরা পড়বো যে ইন্টারফেজে জি1-এ কোন কোন মেটেরিয়ালের ডুপ্লিকেশন বা সিনথেসিস হয়, এসে কি হয়, জি2-তে কি হয়, কথা বোঝা গেছে? তাহলে আজকে আমরা ইন্টারফেজটাকে ডিটেলসে দেখবো থ্রু কোশ্চেনের মাধ্যমে বা পিওয়াইকিউ এর মাধ্যমে আমরা দেখবো। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। কি দেখলাম, যে সেল সাইকেল সেল ডিভিশনের পরপর সিকোয়েন্সটা কি হবে, কারেক্ট অর্ডারটা কি হবে। এই কোশ্চেন বারবার কিন্তু এসেছে, এইটাই, এই সিম্পল একটা কোশ্চেন অনেকবার এসেছে, নিটে রিপিট হয়েছে, কারেক্ট অর্ডার বা কারেক্ট সিকোয়েন্স জি1 এস জি2 এম, জি1 এস জি2 এম। এরপরে এসো দেখো, এরপরে আচ্ছা তাহলে সেল সাইকেলটা একটু বলে দিই, তারপরে আর কোশ্চেন আবার আলোচনা করব। দেখো তাহলে আমরা সেল সাইকেল বললাম, তাই তো, সেল সাইকেল। দেখো এই হচ্ছে সেল সাইকেল, সেল সাইকেল, তাই তো, সেল সাইকেল। তাহলে আমি যদি এইভাবে ছোট্ট করে এঁকে দিই, এই সেল সাইকেলকে দুটো ভাগে ভাগ করে দিলাম, এই একটা ভাগ আছে আর এই একটা ভাগ। তাহলে আমি যদি এইখান থেকে বলি যে এটাকে কি বলতে পারবো, আমরা দুটো ভাগে ভাগ করেছি সেল সাইকেলকে, দেখো সেল সাইকেলকে দুটো ভাগে ভাগ করেছি। তাহলে এইটাকে আমরা কি বলবো, এই ভাগটাকে আর এই ভাগটাকে, সেল সাইকেলকে দুটো ভাগে ভাগ করেছি, একটা বড় বা একটা অনেক সময় ধরে হয় আর একটা ছোট্ট সময় ধরে হয়। তাহলে এইটাকে কি বলবো, আমরা বলেছিলাম যে সেল সাইকেলের টোটাল যে ডিউরেশন তার 95%-এরও বেশি কভার করে কে, ইন্টারফেজ। মানে সেল সাইকেলের মোট যে সময়কাল তার 95%-এরও বেশি সময় ধরে কোথায় থাকবে, ইন্টারফেজ দশায়। মাত্র 5% থাকে, মানে সময়কালের 5% থাকে এম ফেজে। তাহলে এটা কি হবে বলো, এটা হবে আমার ইন্টারফেজ, ইন্টারফেজ। আর এইটাকে কি বলবো, এটাকে বলবো এম ফেজ, এম ফেজ, এম ফেজ। তাহলে আমরা এখানে কি বলবো, যে কভার্স মোর দ্যান 95% টাইম অফ সেল সাইকেল, টাইমের জায়গায় ডিউরেশন লেখো, কভার্স মোর দ্যান 95% ডিউরেশন অফ সেল সাইকেল, মানে টোটাল ডিউরেশনে 95%-এর ধরে বেশি সময় ধরে থাকে। তাহলে এখানে কি লিখবো, কভার্স, বলো এম ফেজ কভার্স লেস দেন 5%, 5%। এবার যেটা আমাদের এনসিইআরটি-তে দেওয়া আছে, যে আমরা যদি টিপিক্যাল হিউম্যান সেলের কথা বলি, এভারেজ সেল সাইকেল ডিউরেশন, সেল সাইকেল এভারেজ ডিউরেশন হচ্ছে 24 আওয়ার, তার মধ্যে ইন্টারফেজে কতক্ষণ থাকবে,
23 আওয়ার, আর এখানে এম ফেজে থাকে মাত্র 1 আওয়ার। তাহলে আমরা বলবো যে হিউম্যান সেলের ক্ষেত্রে ডিউরেশন অফ সেল সাইকেল কত? 24 আওয়ার। তার মধ্যে 23 ঘন্টা থাকবে ইন্টারফেজে, মাত্র 1 ঘন্টা থাকবে এম ফেজে। কথা হচ্ছে এই হচ্ছে আমাদের সেল সাইকেল। সেল সাইকেলকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ইন্টারফেজ বা প্রিপারেশন, আর একটা ডিভিশন আর এম ফেজ। এবার দেখো ইন্টারফেজকে আবার আমরা ফার্দার 3টা ভাগে ভাগ করেছিলাম। এই হচ্ছে আমার G1 S G2 আর এখানে ছিল M। এবার M কে আবার আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটাকে বলেছিলাম ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন, তারপরে বলেছিলাম সাইটোপ্লাজমের বিভাজন, যেটা সাইটোকাইনেসিস, সেটা সাইটোকাইনেসিস হয়েছে। এবার দেখবে ক্যারিওকাইনেসিস 4টে ধাপে বা 4টা স্টেজে হয়। নিউক্লিয়াসের যে বিভাজনটা একটা ধাপে নয়, সিম্পল নয়, হ্যাঁ, কমপ্লেক্স ইভেন্ট এটা একটা। তো 4টা ধাপ কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। বুঝে? এই হচ্ছে সেল সাইকেল, সিম্পল একটা ডায়াগ্রাম, বুঝে গেছে? দেখে নাও এতটা। আর এই পেজে আরেকটা কি মনে রাখবো, ডিউরেশন অফ সেল সাইকেল ফর ইস্ট, সেটা কত হয়? 90 মিনিটস। হয়েছে। এরপর আমরা দেখবো যে G1 S G2 তে কি কি সিনথেসিস হয়। বুঝে গেছে? দেখো এরপরে কিন্তু PYQ করব। তাহলে এই হচ্ছে আমাদের সেল সাইকেল, আমরা ডায়াগ্রামের আকারে দেখলাম। তাহলে আবার আগের মতো আমরা সেল সাইকেলকে দুটো ভাগে ভাগ করে দিই। সেল সাইকেল বলো। সেল সাইকেল ফার্স্ট হচ্ছে প্রিপারেশন, অর যেটাকে আমরা বলি ইন্টারফেজ, আর একটা বলি ডিভিশন অর মাইটোটিক বা এম ফেজ। আচ্ছা, এবার দেখো আমাদের আজকের টপিক কি? ইন্টারফেসটাকে বিশেষত আমরা পড়বো আজকে, তাই ইন্টারফেসটাকে একটু বড় করে লিখি। দেখো ইন্টারফেসকে ফার্দার 3টে ভাগে ভাগ করছি, G1 S G2। আচ্ছা, দেখবে G1 এর ফুল ফর্ম হচ্ছে গ্যাপ 1, S হচ্ছে সিনথেসিস, আর G2 হচ্ছে গ্যাপ 2 ফেজ। তাহলে এ হচ্ছে গ্যাপ 1 সিনথেসিস আর গ্যাপ 2 G2। আচ্ছা, আর এখানে আমরা ছোট করে দুটো লিখতে পারি, নিউক্লিয়াসের বিভাজন যেটাকে বলবো ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজন যেটাকে বলবো সাইটোকাইনেসিস। আগেই দেখেছিলাম যে ক্যারিওকাইনেসিস আবার 4টা ধাপে হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। হয়েছে? তাহলে প্রথমে আমরা G1 পড়বো না, প্রথমে কি পড়বো? এস ফেজে কি কি ঘটনা ঘটে। দেখো নামই বোঝা যাচ্ছে সিনথেসিস ফেজ। তাহলে কার সিনথেসিস হবে? যার নামে পুরো ফেজটাকে বলে দিয়েছে। সিনথেসিস তো এখানেও হচ্ছে, কিন্তু এখানে তোটা স্পেশাল কেন এর নাম সিনথেসিস? তার কারণ এখানে সেলের মধ্যে সব থেকে যদি বলি ইম্পর্টেন্ট মলিকুল, তার নাম কি? ডিএনএ। তাই তো, নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ, এইখানে ডিএনএ এর সিনথেসিস হয়। তাহলে এস ফেজে কি হবে? ডিএনএ এর সিনথেসিস হবে। এবার ডিএনএ সিনথেসিসকে ডিএনএ রেপ্লিকেশনও বলা হয়, ডুপ্লিকেশন অফ ডিএনএও বলা যাবে। তাহলে এখানে আমরা কি বলবো? ফার্স্ট হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয় আর ডিএনএ সিনথেসিস হয়। ডিএনএ রেপ্লিকেশন টেক্স প্লেস, ডিএনএ রেপ্লিকেশন হবে, বুঝছে? বা ডিএনএ সিনথেসিস হবে। এরপর দেখো আর কি মনে রাখবো এখানে। এবার দেখো আমরা জানি যে সেলের নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ লম্বালম্বি ভাবে থাকে না। দেখো আমরা বললাম যে ইন্টারফেজের এস দশায় কি হবে? ডিএনএ সংশ্লেষ হবে। ইন্টারফেজের এস দশায়, এস ফেজে ডিএনএ সিনথেসিস হবে, ডিএনএ রেপ্লিকেশন হবে, ডিএনএ ডুপ্লিকেশন হবে। কথাগুলো সব একই। এবার দেখো এর পরেরটা মনে রাখবো কি করে, তাই তো? সিনথেসিস থেকে ডিএনএ সিনথেসিস মনে হয়ে গেল, এর পরেরটা মনে রাখবো কি করে? দেখো আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ কিন্তু লম্বালম্বি ভাবে থাকে না। কারণ কি? যদি লম্বালম্বি ভাবে থাকতো তাহলে কিন্তু নিউক্লিয়াসের সাইজ অনেক বড় হতে হতো, তাই তো? নিউক্লিয়াসের সাইজ অনেক বড় হতে হতো। তার কারণ কি? আমরা দেখেছিলাম, দেখবে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সে আছে, যেখানে ডিএনএ পড়ানো হয়, ডিএনএ বলে টপিকটা আছে, সেখানে বলা হচ্ছে যে যদি আমরা টোটাল ডিএনএ কে লম্বালম্বি ভাবে সাজিয়ে দিই, তার লেন্থ কত হবে? 2.2 মিটার, তাই তো? 2.2 মিটার মানে 6 ফুটের থেকে বেশি না। কথা বুঝলি? আমরা যদি আমাদের একটা হিউম্যান সেলের মধ্যে নিউক্লিয়াসে যে টোটাল ডিএনএ আছে তাকে যদি লম্বালম্বি ভাবে সাজিয়ে দিই পরপর, তার লেন্থ কত হবে? 2.2 মিটার। 2.2 মিটার কিভাবে পেয়েছিলাম? যে টোটাল বেস পেয়ার কত ইন্টু দুটো বেস পেয়ারের মধ্যবর্তী দূরত্ব,
তাই তো? সেভাবে আমরা করে দেখেছিলাম যে টোটাল ডিএনএ লেন্থ হয় 2.2 মিটার, সেটাকে লম্বালম্বিভাবে রাখা হয় না, কি করা হয়, প্যাকেজিং করানো হয়, ডিএনএ প্যাকেজ করা হয়, অথবা পেঁচিয়ে রাখা হয়। সে পেঁচিয়ে রাখি কার উপরে, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। তাই ডিএনএ কে হিস্টোন প্রোটিনের উপর পেঁচানো হয়, পেঁচিয়ে রাখা হয়। তাহলে যেহেতু এখানে নতুন ডিএনএ তৈরি হচ্ছে, তাকে পেঁচিয়ে রাখার জন্য, তার প্যাকেজিং এর জন্য হিস্টোন প্রোটিন দরকার। তাই হিস্টোন প্রোটিনের সংশ্লেষ হবে কোথায়, এই দশাতে। ফার্স্ট মনে রাখবো কি, সিনথেসিস, কার সিনথেসিস হবে, ডিএনএ সিনথেসিস হবে। নতুন ডিএনএ তৈরি হচ্ছে, তার প্যাকেজিং এর জন্য দরকার কি, হিস্টোন প্রোটিন, তাহলে সেটাও সংশ্লেষ হবে কোথায়, এই দশাতে। তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা কি মনে রাখবো, যে হিস্টোন প্রোটিন সিনথেসিস। কি মনে রাখবো, হিস্টোন প্রোটিন সিনথেসিস, মনে থাকবে, হিস্টোন প্রোটিন সিনথেসিস হয়। ঠিক আছে, ডিএনএ সিনথেসিস হবে, তাকে পেঁচিয়ে রাখার জন্য কি হবে, হিস্টোন প্রোটিনের দরকার। তাহলে হিস্টোন প্রোটিনের সিনথেসিস হবে এই দশাতেই, হিস্টোন প্রোটিনের সিনথেসিস হবে এই দশায়। কি বলবো, হিস্টোন প্রোটিন সিনথেসিস। আর একটা অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে ডিএনএ সিনথেসিস হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ সিনথেসিস হবে, আর সাইটোপ্লাজমের মধ্যে সেন্ট্রিওলের ডুপ্লিকেশন হবে। কার, সেন্ট্রিওল। নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ ডুপ্লিকেশন হচ্ছে, ডিএনএ সিনথেসিস হচ্ছে, আর সাইটোপ্লাজমের মধ্যে সেন্ট্রিওলের ডুপ্লিকেশন হবে। তাহলে পরের পয়েন্টটা মনে রাখবো যে সেন্ট্রিওলার ডুপ্লিকেশন হবে এখানে, সেন্ট্রিওলার ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন মানে দ্বিত্বকরণ, হ্যাঁ, একটা থেকে দুটো, সিনথেসিস একই জিনিস, বোঝা গেছে এটা। তাহলে এস দশায় কি কি হবে, এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন, তারপরে বললাম হিস্টোন প্রোটিন সিনথেসিস, তারপরে বললাম সেন্ট্রিওলার ডুপ্লিকেশন। এবার দেখো যে কোশ্চেনটা আসে, বারবার এসেছে ডিএনএ পরিমাণ নিয়ে, যেমন ধরো যদি আমি বলি যে জি1 দশায়, জি1 ফেজে, এখন জি1 পড়িনি আমি, সাপোজ বলছি এটা বোঝানোর জন্য, কারণ কোশ্চেন এখান থেকে আসে। মোস্ট ইম্পর্টেন্ট ফেজ হচ্ছে এটা, এস ফেজ, এখান থেকে কোশ্চেন আসে। দেখো যদি বলি যে জি1-এ ধরো কোনো কোষের এই হচ্ছে ডিএনএ, একটি ডিএনএ এর পরিমাণ যেটা এনসিইআরটিতে আছে সেটাকে বলে দিচ্ছি। দেখো ডিএনএ এর পরিমাণ হবে 2C, আর ক্রোমোজোম নাম্বার হলো 2N। তাহলে যদি কোনো সেল ধরো সেল সাইকেলে পার্টিসিপেট করেছে, জি1 এস জি2 ক্রস করবে, তারপরে এম এ যাবে, তাই তো, এম এ গিয়ে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস হবে, ডিভিশন কমপ্লিট। এবার আমি বলছি যে জি1 দশায় যখন এন্টার করেছে, তখন যদি তার ডিএনএ পরিমাণ 2C হয়, আর ক্রোমোজোম নাম্বার কত হয়, ডিএনএ পরিমাণ 2C আর ক্রোমোজোম নাম্বার হচ্ছে 2N, তাহলে সে যখন এস দশায় আসবে, এস দশায় এসে কি হবে, ডিএনএ বলো রেপ্লিকেশন হবে, ডিএনএ রেপ্লিকেশন হবে। এবার ডিএনএ রেপ্লিকেশন হলে ডিএনএটা তখন দেখতে কেমন হয়, দেখো ডিএনএ এর পরিমাণ কিন্তু ডাবল হয়ে গেছে, ডিএনএ এর পরিমাণ ডাবল হয়ে গেছে। তাহলে জি1 দশায় ডিএনএ যদি এরকম হয়, এস দশায় এসে ডিএনএ পরিমাণ ডাবল হয়, তাহলে এখানে ডিএনএ এর অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট অফ ডিএনএ কত ছিল, এখানে 2C, এখানে হয়ে যাবে 4C, ডিএনএ অ্যামাউন্ট ডাবল হয়ে যাবে। কিন্তু ক্রোমোজোম নাম্বার যা ছিল তাই থেকে যাবে, ক্রোমোজোম নাম্বার যা ছিল তাই থেকে যাবে। তাহলে এই কোশ্চেন বারবার এসেছে, জি1 দশায় ডিএনএ এর অ্যামাউন্ট ক্রোমোজোম নাম্বার দিয়ে দিবে, এস দশায় চাইবে কিংবা জি2 দশায় চাইবে। কথা বুঝে গেছে? যদি বলে যে জি1 দশায় ডিএনএ এর পরিমাণ, অ্যামাউন্ট অফ ডিএনএ 46 পিকোগ্রাম, ক্রোমোজোম নাম্বার 46, তাহলে এখানে এসে কি হবে বলো, যদি এরকম বলে দিই আমি, সাপোজ ধরো শর্টে বলছি যে এখানে এটা বোঝা গেছে, এটা বোঝা গেছে, এর নিচে জায়গা আছে। দেখো ধরো সাপোজ এখানটায় বললাম যে ডিএনএ এর অ্যামাউন্ট 46 পিকোগ্রাম আর ক্রোমোজোম নাম্বার 46, দেখা যাচ্ছে, হ্যাঁ, ডিএনএ অ্যামাউন্ট 46 পিকোগ্রাম, ক্রোমোজোম নাম্বার 46, তাহলে এখানে এসে কি হবে, ডিএনএ ডাবল হয়ে যাবে, কত হবে 92 পিকোগ্রাম, কিন্তু ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে, সেটা হচ্ছে 46, হয়ে গেছে। তাহলে এটা আমরা মনে রাখবো যে এস দশায় ডিএনএ এর পরিমাণ ডাবল হয়, কিন্তু ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। কিভাবে মনে রাখবো, ডিএনএ ডাবল হবে, ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট থাকবে, ডিএনএ ডাবল হবে, ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট থাকবে, বুঝা গেছে, ডিএনএ ডাবল, ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট, ডিএনএ ডাবল, ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট। এই কোশ্চেন কিন্তু অনেকবার এসেছে। তাহলে এই হয়ে গেল আমাদের এস ফেজ, আচ্ছা যদি এরকম জিজ্ঞেস করে জি1 এর ডিএনএ এর অ্যামাউন্ট এবং ক্রোমোজোম নাম্বার দিয়ে জি2 তে চাই, তাহলে কি হবে, এস ফেজে ডাবল হয়েছে, জি2 তে কিন্তু কনস্ট্যান্ট থাকে, যা ছিল তাই থাকবে, এস এ যা ছিল জি2 তেও তাই থাকবে। তাহলে পুরো সেল সাইকেলে শুধুমাত্র একটি ফেজে ডিএনএ এর অ্যামাউন্ট ডাবল হয়, সেটা হচ্ছে এস ফেজ, সেটা কোথায়, এস ফেজ, বুঝা গেছে। তাহলে এরপর দেখো আমরা কি দেখবো, জি1, তাহলে এই সবে কি কি ডুপ্লিকেশন হয়েছে, ডিএনএ,
হিস্টোন প্রোটিন তৈরি হয়েছে আর সেন্ট্রিওলার ডুপ্লিকেশন হয়েছে। তাহলে এখনো সেলের মধ্যে অনেক মেটেরিয়াল বাকি আছে যাদের সিনথেসিস বা ডুপ্লিকেশন করতে হবে। তাহলে তাদেরগুলো কোথায় হয়? তাদেরগুলো কি হবে? G1 আর G2 মিলিয়ে হবে। তাহলে দেখো G1 এ কি মনে রাখবো, G1 এ কি মনে রাখবো যে G1 এ বেশিরভাগ কোষীয় অঙ্গাণু দ্বিত্বকরণ কিন্তু G1 এ হয়ে যায়। বেশিরভাগ কোষীয় অঙ্গাণু দ্বিত্বকরণ G1 এ হয়ে যায়। তাহলে কি লিখবো এখানে আমরা? ডুপ্লিকেশন, দেখুন ডুপ্লিকেশন অফ মোস্ট সেল অর্গানেলস, সেল অর্গানেলস। তা বেশিরভাগ কোষীয় অঙ্গাণুর ডুপ্লিকেশন বা দ্বিত্বকরণ হবে কোথায়? G1 এ। কোথায় হবে? G1 এ। বেশিরভাগ বলেছি, সব কিন্তু বলিনি, সব কিন্তু বলিনি। তাহলে বেশিরভাগ কোষীয় অঙ্গাণু দ্বিত্বকরণ কোথায় হবে? G1 এ। তাহলে সব বলিনি মানে কিছু বাকি আছে, সেগুলো কোথায় হবে? সেগুলো G2 তে হবে, আমরা পরে দেখবো। হয়েছে? তাহলে G1 হবে ডুপ্লিকেশন অফ মোস্ট অফ দ্য সেল অর্গানেলস। তাহলে এখানে কি হবে? বেশিরভাগ কোষীয় অঙ্গাণু দ্বিত্বকরণ হয়ে যাবে। এরপর দেখো যদি এরকম কোশ্চেন আসে যে ডিএনএ রেপ্লিকেশন তো হচ্ছে কোথায়? এস ফেজে। ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে কোথায়? এস ফেজে। তাহলে এই রেপ্লিকেশনের জন্য যে সমস্ত র মেটেরিয়াল দরকার, যে সমস্ত উপাদান দরকার, সেগুলো সিনথেসিস কোথায় হবে? G1 এ। এই কথা বুঝেনি? ডিএনএ রেপ্লিকেশন হবে এস ফেজে, এর জন্য যা যা কিছু প্রয়োজনীয় সেগুলো সিনথেসিস কোথায় হবে? G1 এ। এর আগের দশায় হয়ে যেতে হবে, তাই তো? এমনটাই তো হয়। দেখো ডিএনএ রেপ্লিকেশন এস ফেজে হচ্ছে, তাহলে এর জন্য প্রয়োজনীয় কি কি? নিউক্লিওটাইড, এটিপি, পলিমারেজ এনজাইম, সেগুলো সিনথেসিস হবে কোথায়? এইখানে। কথা বুঝে গেছে? মনে থাকবে? বলো, ডিএনএ রেপ্লিকেশন এস ফেজ, ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান মানে নিউক্লিওটাইড হোক, এটিপি হোক কিংবা পলিমারেজ এনজাইম, সেটা কোথায় হবে? G1 এ। সেটা হবে G1 এ। এরপর দেখো, তাহলে ওটা মনে রাখবে কারণ এনসিইআরটি তে ওটা নেই। এনসিইআরটি তে G1 কে একটি লাইনে ছেড়ে দিয়েছে, সেটা হচ্ছে যে সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকবে, এখানে গ্রো করবে কিন্তু রেপ্লিকেশন হবে না। হয়েছে? রেপ্লিকেশন হবে না, এই একটি লাইনে ছেড়ে দিয়েছে। তাহলে দেখো হয়েছে? তাহলে এস ফেজে কি বললাম? ডিএনএ সিনথেসিস হবে, আর ডিএনএ সিনথেসিসের জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান কোথায় তৈরি হবে? G1 এ। হয়েছে? এবার দেখো তাহলে ওটা মনে রেখে দেবে। আর এই সেটে G1 কে একটি লাইনে ছেড়ে দিয়েছে যে সেলস মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকবে, গ্রো করবে, বাট কি করবে? রেপ্লিকেশন করবে না। হয়েছে? তাহলে এখানে সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ, গ্রো করবে, গ্রো কেন করছে? তার কারণ সাইটোপ্লাজম ইনক্রিজ হবে, তো সাইটোপ্লাজম ইনক্রিজ হবে তার কারণ ডুপ্লিকেশন হচ্ছে বেশিরভাগ কোষীয় অঙ্গাণু। আর কিছু এখানে কিন্তু রেপ্লিকেশন হবে না, এই কথাটাই লেখা আছে। আর যখনই লিস্ট 1 লিস্ট 2 কে ম্যাচ করতে বলবে তখন কিন্তু G1 এর জায়গায় ওই লাইনটিই তুলবে। কথা বলে ওটা একটু মনে রাখবে, বাস। তাহলে এই হয়ে গেল আমাদের G1। তাহলে G1 এ কি কি বললাম? ডুপ্লিকেশন অফ মোস্ট অফ দ্য সেল অর্গানেলস, ডিএনএ সিনথেসিস এস ফেজে হবে, তাহলে সিনথেসিস জন্য যা যা প্রয়োজনীয় কোথায় হবে? G1 এ। আর একটা বললাম এনসিইআরটি লাইন যে সেলস আর ইন মেটাবলিক্যালি অ্যাক্টিভ স্টেজ, সেল উইল গ্রো বাট ডাজ নট রেপ্লিকেট ইটস ডিএনএ। G1 ফেজে ডিএনএ রেপ্লিকেশন হবে না, বাস। এরপরে আমরা দেখবো কি? G2 ফেজ। এরপরে আমরা দেখবো G2 ফেজ। এবার দেখো তাহলে এখানে বলেছিলাম কি যে বেশিরভাগ কোষীয় অঙ্গাণু দ্বিত্বকরণ হবে, তাহলে নিশ্চয়ই কিছু বাকি আছে, সেগুলো দ্বিত্বকরণ কোথায় হবে? এই G2 ফেজে। কোথায় হবে? G2 ফেজে। তার G2 এর জন্য আমরা কি করছি? এটাকে একটু মুছে দিই, কারণ আমাদের আজকের লক্ষ্য হচ্ছে ইন্টারফেজ। আজকের লক্ষ্য ইন্টারফেজ কমপ্লিট করব। এরপর কিছু কোশ্চেন করবো যেগুলো বারবার রিপিট হচ্ছে। দেখো তাহলে G2 তে আমরা কি লিখবো? তাহলে এখানে বেশিরভাগ কোষীয় অঙ্গাণু দ্বিত্বকরণ হবে, তাই G2 তে কি কিছু রয়ে গেছে, সেগুলো কি বলো? মাইটোকন্ড্রিয়া, গলগি বডি অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এদের কি হবে? ডুপ্লিকেশন হবে এইখানে G2 তে। আর আরেকটি হচ্ছে টিবিউলিন প্রোটিন সিনথেসিস হবে। কি হবে? টিবিউলিন প্রোটিন সিনথেসিস হবে, যেটা পরে আমাদের স্পিন্ডল ফাইবার গঠনে ব্যবহৃত হবে। টিবিউলার প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিস। হয়েছে? এই হলো আমাদের ইন্টারফেজের ঘটনা। তাহলে ইন্টারফেজ তিনটে ভাগে ভাগ করছি, G1 S G2। G1 S G2 আমাদের রেফারেন্স কাকে নেবো? এস কে। এসে কি হবে? ডিএনএ সিনথেসিস, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ডুপ্লিকেশন, একই কথা। ডিএনএ পরিমাণ, ডিএনএ অ্যামাউন্ট ডবল হবে। হয়েছে? এবার নতুন যে ডিএনএ তৈরি হলো তাকে প্যাকেজ করে রাখার জন্য কি হবে? হিস্টোন প্রোটিন সিনথেসিস হবে। তারপর আরেকটা মনে রাখতে হবে যে সেন্ট্রিওলার ডুপ্লিকেশন হবে, সেন্ট্রিওলার ডুপ্লিকেশন হবে। তারপরে আমরা G1 এ এলাম। G1 এ বললাম মোস্ট অফ দ্য সেল অর্গানেল ডুপ্লিকেট করবে এখানে, বেশিরভাগ কোষীয় অঙ্গাণু দ্বিত্বকরণ এখানে হবে। তারপরে বললাম যে যেহেতু ডিএনএ রেপ্লিকেশন এখানে হচ্ছে তার জন্য প্রয়োজনীয় উপাদান সিনথেসিস হবে G1 এ। আরেকটা বললাম এনসিইআরটি লাইন আমরা মনে রাখবো, বোঝা গেছে? এরপরে চলে আসছি G2 তে। G2 তে কি দেখলাম? যে এখানে বেশিরভাগ বলেছে, তাহলে যেগুলো বাকি থাকছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এন্ড গলগি বডি, তার ডুপ্লিকেশন হবে কোথায়? G2 তে। আরেকটা মনে রাখবো, অনেকবার কোশ্চেন এসেছে টিবিউলার প্রোটিনের সিনথেসিস, সিনথেসিস অফ টিবিউলার প্রোটিন, সেটা কোথায় হবে? G2 ফেজে। সেটা কোথায় হবে? G2 ফেজ। এবার দেখো যদি আমরা লক্ষ্য করি, দেখো যদি সাপোজ ধরো G1
থেকে যায় G1S G2, দেখো G1 এও কি হবে, সাইটোপ্লাজমের মধ্যে মেটেরিয়াল ইনক্রিজ হচ্ছে, তাই তো সাইজ বাড়বে, এসেও কি হবে সাইজ বাড়বে, কিন্তু G2 তে এসে ম্যাক্সিমাম সাইজ অ্যাটেন্ড করবে, তাই তো সব থেকে বড় সাইজ কোথায় হবে G2 তে। এই জন্য এনসিইআরটির সামারিতে একটা কথা উল্লেখ করা আছে G2 এর জন্য, যে ফেজ অফ সাইটোপ্লাজমিক গ্রোথ অ্যাজ ইট ইজ লাইন আসবে, ফেজ অফ সাইটোপ্লাজমিক গ্রোথ কাকে বলবো বলো G2 কে, ফেজ অফ সাইটোপ্লাজমিক গ্রোথ কাকে বলবো G2 কে। এটা কোথায় আছে এনসিইআরটি সামারিতে, ঠিক আছে। এই হলো আমাদের ইন্টারফেজের কথা, তাহলে আর 5 মিনিট একটু ইন্টারফেজের থিওরি বলে দিই, তারপর আমরা কোশ্চেনে যাব। তা দেখো এই হচ্ছে ইন্টারফেজ। এবার দেখো আরেকবার সেই ডায়াগ্রাম সেল সাইকেলে আমরা যাব। দেখো তাহলে আমরা বললাম কি যে সেল সাইকেলকে আরেকবার আমরা আঁকবো। ভালো সার্কেল হয়েছে। দেখো এ হচ্ছে এম ফেজ, বাকিটা ইন্টারফেজকে আমরা কি লিখছি G1S G2, আর এ হচ্ছে এম, এই হবে আমাদের এম। এর মধ্যে দুটো বললাম, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আবার 4টা স্টেজে হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আর এটা হয়ে যাবে সিকে। ঠিক আছে, এবার দেখো G1 ফেজকে আমরা কি নামে ডাকতে পারি, কি নামে ডাকতে পারি। আচ্ছা মনে পড়ে গেল, দেখো পয়েন্টটা আগে বলতে হতো, একটু দেখে নাও। দেখো আমরা এখানে যদি তাকাই, এই পুরোটাকে আমরা কি বলবো ইন্টারফেজ, এটাকে পুরোটাকে কি বলবো বলো ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজটাকে আমরা কি বলতে পারি, দেখো এই একটা এম ফেজ আসছে, তারপর ইন্টারফেজ ক্রস করে আবার একটা এম ফেজ আসবে, তাই তো। তাহলে ইন্টারফেজকে আমরা এটা বলতে পারি যে ফেজ বিটুইন টু সাকসেসিভ এম ফেজ বলা যাবে, দুটো এম ফেজের মধ্যবর্তী দশার নাম কি ইন্টারফেজ বলা যাবে। তো দেখো এই এম ফেজ, তারপরে ইন্টারফেজ ক্রস করেছে আবার এম ফেজ, তার মানে আমরা বলতে পারবো ইন্টারফেজকে যে ফেজ বিটুইন টু সাকসেসিভ এম ফেজ, পরপর দুটো এম ফেজের মধ্যবর্তী গ্যাপটাকে, সেটাকে আমরা কি বলবো ইন্টারফেজ, হয়েছে। এটাকে এইভাবে যদি দেখাতে চাই, এভাবেও দেখানো যাবে, এই দুটো এম ফেজ এর মাঝে পড়ে থাকছে হলো ইন্টারফেজ, এই হচ্ছে আমাদের ইন্টারফেজ। এবার দেখো G1S G2 এদের কিন্তু অনেকগুলো নাম আছে, তাই তো, এদেরকে অনেকগুলো নামে ডাকা যাবে, দেখো G1 কে আমরা কি বলতে পারি, G1 কিন্তু কার মধ্যে পড়ছে এম আর এস এর মধ্যে। G1 ফেজটাকে আমরা কি বলবো ফেজ বিটুইন এম ফেজ অ্যান্ড এস ফেজ, সিনথেটিক ফেজ বা সিনথেসিস ফেজ বা এস ফেজ বলা যাবে এটা। কিন্তু এই এম ফেজটা একটু লক্ষ্য রাখবে, এই এম ফেজটা কিন্তু আগের সাইকেলের এম ফেজ, কারণ সাইকেল যখনই স্টার্ট হবে এইখান থেকে, ধরো এই সেল কি করবে G1 ক্রস করে যখন এখানে আসবে সেল সাইজ বড় হবে, সেল সাইজ বাড়বে, যখন এখানে আসবে আর একটু বাড়বে, যখন এখানে আসবে ম্যাক্সিমাম হবে, তারপর এম ফেজ যখন ক্রস করে যাবে দুটো ডটার সেল তৈরি করে নিল। তার মানে সেল সাইকেল স্টার্ট হলো কোথা থেকে G1 থেকে, তাই তো। তাহলে G1 কে আমরা কি বলতে পারি যে ফেজ বিটুইন এম ফেজ অ্যান্ড এস ফেজ, তবে মাথায় রাখতে হবে এই এস ফেজটা কিন্তু আগের সাইকেলের, তাই তো, এম ফেজটা পূর্ববর্তী সেল সাইকেলের এম ফেজ কিন্তু, বুঝে গেছে। তাহলে এটা একটু মনে রাখো, তাহলে কি বলবো G1 কে কি বলবো ফেজ বিটুইন এম অ্যান্ড এস ফেজ, এই এমটা প্রিভিয়াস সেল সাইকেলের এম ফেজ কিন্তু, তার কারণ আমরা বললাম যখন সেল সাইকেল শুরু হবে G1 থেকে শুরু হবে, G1S G2M, এই হচ্ছে সিকোয়েন্স। হলো আর কি বলতে পারি, G1 কে আর কি নামে ডাকতে পারি, দেখো G1 আমি বলতে পারি যে এখানে কি হচ্ছে এস ফেজে কি হবে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে এস ফেজে, তাহলে এটাকে আমরা প্রি রেপ্লিকেশন ফেজ বলতে পারবো, রেপ্লিকেশনের আগের ফেজ। দেখো এস ফেজে কি হচ্ছে ডিএনএ সিনথেসিস বা রেপ্লিকেশন হচ্ছে, তাহলে G1 কে কি বলবো রেপ্লিকেশনের আগের ফেজ, প্রি রেপ্লিকেশন ফেজও কিন্তু বলা যাবে। তাহলে আরেকটা নাম বলো, কি বললাম প্রি রেপ্লিকেশন ফেজ।
হয়েছে, বাস হয়ে গেল। G1 এর নাম, G1 এর দুটো নাম বললাম, নিজস্ব তো নাম আছে গ্যাপ 1, আর কি বললাম যে ফেজ বিটুইন এম অ্যান্ড এস, ফেজ বিটুইন এম অ্যান্ড এস ফেজ, আর একটা বললাম প্রি রেপ্লিকেশন ফেজ। প্রি রেপ্লিকেশন কেন বলছি, রেপ্লিকেশনের আগের দশা। এরপর দেখো এস, এস ফেজে কি বলবো, একটা সিনথেসিস ফেজ নাম দেওয়া আছে ঘর থেকে, আর কি কি নামে ডাকতে পারি, একে বলতে পারি, বলা যাবে ফেজ বিটুইন, বলো G1 অ্যান্ড G2, গ্যাপ 1 গ্যাপ 2 মাঝের দশা, সেটা হচ্ছে এস দশা বা রেপ্লিকেশন ফেজ নামও বলতে পারি। এরপর G2 তে এসো, G2 কে আমরা কি বলে ডাকতে পারি যে দেখো বলবো ফার্স্ট হচ্ছে ফেজ বিটুইন এস অ্যান্ড এম, এম অ্যান্ড এস বলবো না, এস অ্যান্ড এম বলবো, এস অ্যান্ড এম। তার কারণ কি, দেখো G2 কে ফেজ বিটুইন এস অ্যান্ড এম বলবো না, এম অ্যান্ড এস বলবো, কি বলবো, এস অ্যান্ড এম। তার কারণ সেল সাইকেল চলবে এইভাবে, সেল সাইকেল চলবে এইভাবে G1 এস G2 এম, তাহলে প্রথমে এস আসবে, তারপর G2, তারপরে এম। G2 কে বলবো ফেজ বিটুইন এস অ্যান্ড এম ফেজ, কথা বলি ফেজ বিটুইন এস অ্যান্ড এম ফেজ হয়ে গেল। আর কি নামে রাখতে পারি, আর কি নামে রাখতে পারি দেখো, তাহলে যদি G1 কে প্রি রেপ্লিকেশন ফেজ বলি, রেপ্লিকেশনের আগের দশা, তাহলে G2 কে কি বলবো, রেপ্লিকেশনের পরের দশা। তাহলে এইটাকে আরো একটা নামে ডাকা যাবে, সেটা হচ্ছে পোস্ট, বলো রেপ্লিকেশন ফেজ, পোস্ট রেপ্লিকেশন ফেজ। বাস এই হচ্ছে আমাদের সেল সাইকেলের ইন্টারফেজ, এই হচ্ছে আমাদের সেল সাইকেলের ইন্টারফেজ, এই হচ্ছে আমাদের সেল সাইকেলের ইন্টারফেজ। বুঝে গেছে? আরেকটা কথা ইনসার্টে আছে দেখবে, G0 দশা বা G0 দশা যেটাকে আমরা বলি, G0 বা G0 কি না, সেল দেখো অ্যাকচুয়াল সেল, সেল সাইকেল বা সেল ডিভিশন করবে কিনা পুরো ডিসিশন পুরোটা ডিসাইড হয় কোথায়, G1 এ, পুরোটা ডিসাইড হয় কোথায়, G1 এ। এবার ধরো কোনো সেল সেল ডিভিশন করবে না, তাহলে সে কি হয়, এই সেল সাইকেল G1 থেকে এক্সিট করে যায়, G1 থেকে এক্সিট করে গিয়ে একটা ইনঅ্যাক্টিভ স্টেজে থাকে, যার নাম হচ্ছে G0 বা G0 বলি, কথা হয়ে গেছে। তাহলে যে সমস্ত সেল ডিভিশন করবে না, আমরা বললাম কি সেল ডিভিশন করবে কিনা কোথায় ডিসাইড হয়, G1 এ, কোথায় হবে, G1 এ। তাহলে যারা ডিভিশন করবে না তারা কি G1 থেকে এক্সিট করে যাবে, এক্সিট করে কি থাকবে, একটা ইনঅ্যাক্টিভ স্টেজে থাকে, যার নাম হচ্ছে G0 বা G0 দশা। এবার এখানে ইনঅ্যাক্টিভ মানে কি, ইনঅ্যাক্টিভ মানে কি, মেটাবলিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে না, অ্যাক্টিভিটি থাকবে, নাহলে সেলটাই তো মারা যাবে। মেটাবলিক্যালি অ্যাক্টিভ হবে কিন্তু সেল প্রলিফারেট করবে না, হয়েছে। তার কারণ কি, আবার দরকার পড়লেও কিন্তু আবার ফিরে আসতে পারে, ডিভিশন করতে পারে। তাহলে G0 বা G0 দশা সম্বন্ধে কি মনে রাখবো, যে G1 থেকে এক্সিট করে যায়, যে ইনঅ্যাক্টিভ দশায় একটা ইনঅ্যাক্টিভ স্টেজে থাকে, কিন্তু দরুন G0 এর দরুন সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, কথা বলে গেছে। বাস, আর এই G0 কেই কুইসেন্ট স্টেজও বলে, এই G0 কে কুইসেন্ট স্টেজও বলে, ইনঅ্যাক্টিভ স্টেজও বলে, হয়ে গেছে। তাহলে আমাদের মোটামুটি ইন্টারফেজ কমপ্লিট হয়েছে। আর একটা কথা মনে রাখবে, যে সেল পার্মানেন্টলি G0 দশায় থাকে, এরকম একটা সেলের নাম হচ্ছে নার্ভ সেল, নিউরন, তাই তো, নিউরন কখনো ডিভিশন করে না, এটা হচ্ছে পার্মানেন্টলি থাকে, পার্মানেন্টলি G0 দশাতেই থাকে। এবার দেখো, এবার কোশ্চেন দেখো, যে ইন্টারফেজের উপরে কি কি কোশ্চেন এসেছে, আমি PYQ নিয়ে এসেছি। দেখো কোশ্চেন, আচ্ছা ভিডিও লম্বা হয়ে যাবে। যেমন দেখো আমি বলে দিচ্ছি, একটা কোশ্চেন এসেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কুইসেন্ট স্টেজ অফ সেল সাইকেল, নিট 2023 ফেজ 2, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কুইসেন্ট স্টেজ অফ সেল সাইকেল। কুইসেন্ট স্টেজ কাকে বলে, ইনঅ্যাক্টিভ স্টেজ যেটা, সেটা কি হবে, G1 G0 M G2, কি হবে, G0। তারপর দেখো সেম 2023 এ ফেজ 1 এ এসেছে, among eukaryotes replication of DNA takes place in, কোথায় হবে, S, হয়েছে। এরপর লিস্ট 1 লিস্ট 2 ম্যাচিং আছে, তোমরা দেখবে সবার কাছে নিশ্চয়ই PYQ বই আছে, তাই তো, নিট PYQ বই আছে, যতগুলো ইন্টারফেজের উপর যত কোশ্চেন আছে সেগুলো কিন্তু করে নেবে। যেমন দেখো একটা কোশ্চেন আমরা বলছি, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 1 এ বলছে ডিউরিং G0 ফেজ অফ সেল সাইকেল দ্য সেল ইজ মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ, কি বলছে, ডিউরিং G0 ফেজ অফ সেল সাইকেল দ্য সেল ইজ মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ, না মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে। স্টেটমেন্ট 2 কি আছে, দ্য সেন্ট্রোজোম আন্ডারগোজ ডুপ্লিকেশন ডিউরিং এস ফেজ অফ ইন্টারফেজ, দ্য সেন্ট্রোজোম আন্ডারগোজ ডুপ্লিকেশন ডিউরিং দ্য এস ফেজ অফ সেল সাইকেল। হ্যাঁ আমরা বলেছি সেল সাইকেলে কি ছিল, ডিএনএ রেপ্লিকেশন, হিস্টোন প্রোটিন সিনথেসিস, সেন্ট্রিওলার ডুপ্লিকেশন হোক আর সেন্ট্রোজোমের ডুপ্লিকেশন কথা কিন্তু একই, তাই তো, দুটো সেন্ট্রিওল সেন্ট্রোজোম তৈরি করে, বাস এরকমই কোশ্চেন এসেছে। আরেকটা দেখি,
ডিএনএর অ্যামাউন্ট দিয়ে, অ্যামাউন্ট, হ্যাঁ দেখো কোশ্চেনটা শর্টে এখানে বলে দিচ্ছি, হয়েছে এটা বুঝছো না? দেখো একটা কোশ্চেন ডিএনএর অ্যামাউন্ট দিয়ে পেয়েছে, ডিএনএ অ্যামাউন্ট দিয়ে কিন্তু কোশ্চেন আসে, যে কোনো ইনস্টিটিউটের মক পেপার দাও সেখানেও কিন্তু এই কোশ্চেনটা আসে। এখানে বলেছে দ্য ফ্রুট ফ্লাই হ্যাজ 8 ক্রোমোজোম, দ্য ফ্রুট ফ্লাইয়ের কথা বলছে, মানে ড্রসোফিলা, তাই তো? জেনেটিক্সে খুব কাজ হয়েছে এর উপর। ফ্রুট ফ্লাই এর ক্রোমোজোম নাম্বার বলছে 2n সমান 8 in each cell during interphase of mitosis if the number of chromosome at G1 phase is 8, G1 এ বলেছে 2n সমান 8, what would be the number of chromosome after S phase, after S phase, তাহলে S ফেজের পরে, after S phase ক্রোমোজোম নাম্বারে কি পরিবর্তন হবে বলো? অপশন 32, 8, 16, 4। আমরা কি বলেছিলাম যে এস ফেজে ডিএনএ এর অ্যামাউন্ট ডাবল হয়, ডিএনএ ডাবল হবে কিন্তু ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট থাকে, ডিএনএ ডাবল হয় ক্রোমোজোম কনস্ট্যান্ট থাকে, তাহলে এখানে অপশন হবে কারেক্ট অপশন 8, হয়ে গেছে। তাহলে ইন্টারফেজ কমপ্লিট, নিজেরা একবার এনসিইআরটি থেকে পড়ে পিওয়াইকিউ গুলো দেখবে, সবই হয়ে যাবে। তাহলে যদি 2 মিনিটের মধ্যে একবার বলি আমরা কি কি দেখেছি, দেখো ফার্স্ট বললাম যে সেল ডিভিশন কাকে বলে, সেল ডিভিশন জিনিসটা কি, প্রথমে প্রিপারেশন হবে মানে ডুপ্লিকেশন হবে সমস্ত মেটেরিয়ালের, তারপর দুটো সমান ভাগে ভাগ হবে। ওই যে প্রিপারেশন ফেজ ওটাকে বলি ইন্টারফেজ, আর ডিভিশন ফেজ ওটাকে বলি মাইটোটিক অর এম ফেজ। তারপরে বললাম যে সেল সাইকেলের সময়কালের বেশিরভাগ মানে কত, মোর দ্যান 95% কোথায় থাকবে, ইন্টারফেজে, মাত্র 5% থাকবে কোথায় বলো, কোথায় থাকবে, এম ফেজে। এরপর দুটো এক্সাম্পল দেওয়া আছে, হিউম্যান সেলের ক্ষেত্রে 24 আওয়ার, যাতে 23 আওয়ার থেকে ইন্টারফেজে, 1 আওয়ার থাকবে এম ফেজে, আর একটা ইস্টের ক্ষেত্রে আছে 90 মিনিটস। এরপর আমরা দেখলাম তাহলে ইন্টারফেজ এম ফেজে ভাগ করেছি, ইন্টারফেজের আবার দেখলাম G1 S G2, তারপরে এম ফেজে দেখলাম প্রথমে ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন, তারপর আবার সাইটোপ্লাজমের বিভাজন যেটাকে বলে সাইটোকাইনেসিস। এরপর কি দেখুন G1 S G2 তে কি কি হয়, এস দশা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, এস এ ডিএনএ রেপ্লিকেশন, হিস্টোন প্রোটিন সিনথেসিস, সেন্ট্রিওলার ডুপ্লিকেশন হচ্ছে, G2 তে টিউবুলিন প্রোটিন সিনথেসিস, আর G1 এ ওই কথাটা মনে রাখবো যে মোস্ট অফ দ্য সেল অর্গানেল ডুপ্লিকেট করবে এখানে, আর ডিএনএ সিনথেসিসের জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান সিনথেসিস হবে G1 এ। আর একটা হচ্ছে এনসিইআরটি লাইন যে G1 দশায় সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকবে, গ্রো করবে বাট রেপ্লিকেশন করবে না। ঠিক আছে, তারপর আমরা কি দেখলাম, এদের আলাদা আলাদা নাম, আর তারপর দেখলাম বাস। আর এখান থেকে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট যেটা বা মনে রাখার জন্য বললাম, ওই যে ডিএনএ এর অ্যামাউন্ট আর ক্রোমোজোম সংখ্যা। তাহলে আজ এই পর্যন্তই, ইন্টারফেজ কমপ্লিট। এরপরে আমরা কি করব, কোশ্চেনের এরপরে কিন্তু প্রোফেজটাকে, এই মাইটোসিসটাকে আমরা কোশ্চেনের মাধ্যমেই পড়বো। আর প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো তো কি কি ঘটনা ঘটে, কোন কোন পরিবর্তনগুলো হয়, সেগুলো সহজে কিভাবে মনে রাখা যায়, কথা বলে গেছে, সবই তো আছে এনসিইআরটিতে, কিন্তু কত সহজে সেটাকে মনে রাখা যায় সেই ব্যাপারে আমরা বলবো, সেইভাবে জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাবো। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে যারা নিট 11-12 ক্লাস 11 আছে, 12 আছে, কিংবা নিট ড্রপার, নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে কিন্তু চ্যানেলটা শেয়ার করবে। ঠিক আছে, আর তোমাদের কেমন লাগছে, ভিডিওটা কেমন লাগছে, ইমপ্রুভমেন্টের কি কি জায়গা আছে, কোন কোন জিনিস ইমপ্রুভ করতে হবে, বা তোমাদের যদি মনে হয় যে এই টপিকগুলো করালে ভালো হয়, এই টপিকগুলো একটু আগে করিয়ে দিলে ভালো হয়, সেগুলো কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো।